ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। তার মধ্যে প্রোনাউন একটা গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, প্রোনাউন একটা পার্টস অফ স্পিচ। আমি এর গুরুত্ব বোঝাতে গেলে আমি বলবো, রামায়ণে যেরকম রামকে নিয়েই রামায়ণ, কিন্তু সেখানে লক্ষণের গুরুত্ব কিন্তু রয়েছে। ক্যারেক্টার লক্ষণ তারও কিন্তু একটা হিউজ ইম্পর্টেন্স রয়েছে রামায়ণ জুড়ে। সে একই রকম ইংলিশ গ্রামারে নাউনের যেরকম গুরুত্ব রয়েছে, প্রোনাউনের গুরুত্বও কিন্তু কম নয়। প্রোনাউন আসলে কি? প্রোনাউন হচ্ছে একটা সাবস্টিটিউট। আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। বাড়িতে কোনো নিমন্ত্রণ বা কোনো একটা জায়গায় যেতে হলে যে বাড়ির যে গার্জিয়ান, সেই তাকেই যেতে হয়, কিন্তু অনেক সময় সে উপস্থিত থাকতে না পারলে তার সাবস্টিটিউট হিসাবে কেউ যায়। তার ছেলে হতে পারে, তার ভাই হতে পারে, যে কেউ যেতে পারে, তার মেয়ে হতে পারে। আমি বলছি এই যে সাবস্টিটিউট হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। ইংলিশ গ্রামারে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। এটা তো আমাদের খুব সাধারণ একটা বিষয়, ছোট থেকে ইংলিশ গ্রামারে পড়ে আসছে। হঠাৎ করে আজকে কম্পিটিটিভের ফিল্ডে এসে আমরা কেন প্রোনাউন পড়ব? হ্যাঁ, এই প্রোনাউন থেকে বহু কোয়েশ্চেন আসছে। কম্পিটিটিভ এক্সাম শুধুমাত্র কম্পিটিটিভ ফিল্ড নয়, একাডেমিক্স যারা ইংলিশ গ্রামার পড়তে আগ্রহী, যারা ইংলিশ গ্রামারটা শিখতে চায়, তাদের কাছেও এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে। কেন প্রোনাউন থেকে অনেক কোয়েশ্চেন, এবং আমাদের যখন সেন্টেন্স কনস্ট্রাকশন হয় বা যখন লিখতে হয়, তখন কিন্তু এই চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকে। তো আজকের ক্লাসে আমি প্রোনাউন নিয়ে আলোচনা করব। আমার পরিচয় দিয়ে দিই, তোমরা প্রত্যেকেই চেনো। আমি কৃষ্ণেন্দু। আমরা এই চ্যানেলে ইংলিশ গ্রামার, ইংলিশ ভোক্যাবুলারি, ইংলিশ রিলেটেড বিভিন্ন ধরনের ক্লাস দিয়ে থাকি। তোমরা ক্লাসগুলো দেখো। তোমাদের ক্লাস শুরুর আগে তোমাদের কাছে একটা অনুরোধ, এই ক্লাসগুলোকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। এবং যদি কোনো বন্ধু থেকে থাকো যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং যে অল নোটিফিকেশন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দাও। তাহলে কি হবে, আমাদের সমস্ত ক্লাসগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমাদের এই সিরিজটাতে, যেটা হচ্ছে জেনারেল ইংলিশ গ্রামার স্পেশাল যে সিরিজ, এখানে আমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের সমস্ত টপিকগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খ, যেটা নর্মাল আমাদের অনলাইন বা অফলাইন ক্লাসে আমরা করাই, কোর সেই টপিকটা তোমাদের সামনে তুলে ধরা। তাই যারা ক্লাসটা আগে করেছো আমার কাছে কোনোভাবে, বা নতুন করছো, তাদের কাছে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, বারবার দেখতে হবে। আমি এই ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা থেকে কি ধরনের কোয়েশ্চেন আছে সেটাও তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো আর সময় নষ্ট করবো না, ডিরেক্ট আজকের ক্লাসে আমরা চলে যাব। আজকের ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ, আজকের ক্লাস হচ্ছে প্রোনাউন। প্রোনাউন চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এরো ডিটেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বিভিন্ন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, বিভিন্ন পার্ট থেকে হ্যাঁ প্রোনাউন ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রথমে আমরা জেনে নেব প্রোনাউন কি এবং এর ভাগ। দেখো, প্রোনাউন কাকে বলে? যে কোনো জিনিস যখন আমরা প্রথমে কোনো জিনিস শিখতে চাই বা বুঝতে চাই, সবার আগে আমাদের যেটা জানানো খুব জরুরি সেটা হচ্ছে এই জিনিসটা কি। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দিস পার্টিকুলার ইউনিট? এই ইউনিটটার ডেফিনিশন কি? আপনি প্রোনাউন বলছেন, তো প্রোনাউন ডেফিনিশন কি? তো আমরা সেটা প্রথমেই বোঝার চেষ্টা করব। দেখো, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, যে পার্টস অফ স্পিচ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাই প্রোনাউন। আমি একটু আগেই বললাম, নাউন ব্যস্ত, নাউন যেতে পারেনি, নাউনের পরিবর্তে নাউনের ভাই যাবে, তাকেই বলে প্রোনাউন, হয় না? তো এটা তো এইরকম ভাবে আমি বোঝানোর জন্য বলছি। আসলে নাউন বারবার একটা নামকে রিপিট করলে সেই নামটা বোরিং লাগে, যত ভালোই নাম হোক। তুমি যদি বারবার রিপিট করো সেই নামটা কিন্তু তোমার বোরিং লাগবে। তো সেই বোরডামটা কাটানোর জন্য নাউনের পরিবর্তে একটা পার্ট অফ স্পিচ বসে, যেটাকে বলে প্রোনাউন। গোপী ইজ এ গুড স্টুডেন্ট। গোপী, সে খুব ভালো ছাত্র। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। এখানে গোপী নামটা যদি বারবার বলতাম, কোথাও গিয়ে একটা বোরডাম হতো। আমি আর বললাম না হি। স্যার সব ক্ষেত্রে হি বসবে না, নয়। এরপর এখানেও পার্থক্য রয়েছে, ম্যাসকুলাইন, ফেমিনাইন, ইনঅ্যানিমেট, অ্যানিমেট, সবটার জন্য বিভিন্ন রকমের প্রোনাউন আছে। আমরা সেগুলো শিখব। তাহলে আমরা প্রোনাউন কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রোনাউন, আমরা জানতে পারলাম। প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ নাউন, ইনস্টিড অফ নাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। এরপর এখানে প্রোনাউন, আমি একটু একটু বেড়া ডিঙিয়ে বলছি বিষয়টা, এটা লেখা নেই, তবু আমি বলার চেষ্টা করছি যে প্রোনাউন শব্দটাতে দুটো ওয়ার্ড আছে, প্রো আর নাউন। প্রো মানে কি আর নাউন মানে? প্রো বলবে প্রো মানে তো আগে, না, এখানে প্রো মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ, নাউনের পরিবর্তে। ইফ ইউ স্ক্যান দিস পার্টিকুলার ওয়ার্ড, দেন ইউ উইল ফাইন্ড টু সিলেবল,
ঠিক আছে, টু সিলেবল বা দুটো অংশ, টু পার্ট ইন দিস পার্টিকুলার ওয়ার্ড, প্রো আর নাউন। প্রো নাউন, এবার তুমি বলো নাউনটা তো তো একাধিক সিলেবল, সেটা আলাদা বিষয়, দুটো অংশ আছে, প্রো আর নাউন। প্রো পরিবর্তে, নাউন বিশেষ্য, বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। বাংলাতে প্রোনাউনকে বলে সর্বনাম, সর্বনাম। তাহলে আমরা মোটামুটি ডেফিনেশন জানতে পারলাম, সংজ্ঞা জানতে পারলাম, উদাহরণ জানতে পারলাম। এরপরে আমরা কি জানবো? টাইপস অফ প্রোনাউন। পৃথিবীতে যেরকম সব মানুষ, সবাই তো মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, প্রত্যেকে মানুষ, তবু তার মধ্যে এত বিভিন্নতা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান রয়েছে তো মানুষের মধ্যে। তাহলে একটা গ্রামারের জিনিস কি করে সবগুলো এক হয়ে যাবে? তাই গ্রামারের প্রোনাউনেরও ক্লাসিফিকেশন রয়েছে, টাইপস রয়েছে, বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, যে কি ধরনের প্রোনাউন আছে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তি, ব্যক্তিকে বোঝায়, ব্যক্তি, পার্সন, আমরা ছোট সময় পড়েছি না, পার্সন, নাম্বার, জেন্ডার। তো পার্সন মানে হচ্ছে ব্যক্তি, ব্যক্তিকে বোঝায়। আই, ইউ, হি, সি, উই, ইট, এগুলো হচ্ছে ব্যক্তি। আমরা ওই যে পার্সন পড়েছি না, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, তো এটাই সেই পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল কথাটার মানে হচ্ছে পার্সন বোঝাবে, ব্যক্তিকে বোঝাবে, ব্যক্তি, আমি মানুষ, তুমি মানুষ, ও মানুষ, সবাই মানুষ। তো এই মানুষকে যখন বোঝাচ্ছে কোনো বস্তু, ইটের ক্ষেত্রেও কিন্তু পার্সোনাল প্রোনাউন, এটাও ইন্টারেস্টিং। তাহলে আমি প্রথমে বোঝাতে পারলাম পার্সোনাল প্রোনাউন কি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তিকে বোঝায়, এটা হয়ে গেল উদাহরণগুলো, আই, ইউ, হি, সি, উই, ইট। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেটিভ একটু ভালো করে বুঝতে হবে। ডেমো, ডেমো, যারা টিচিং সেক্টর বা কোনো একটা যে কোনো কাজে যখন তুমি জয়েন করো তখন দেখবে তোমাকে ডেমো দিতে বলে, হয় না, বলে না ডেমো। ডেমো টিচিং হতে পারে, ডেমো ক্লাস হতে পারে, যেটা টেস্ট ড্রাইভ হয়, যে একটা গাড়ির ডেমো দিচ্ছে, টেস্ট ড্রাইভ নিচ্ছে, তাই বলছি এটাই ডেমো। তাহলে সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিসটা কি? ডেমো দিতে বলে, সেটা কেমন জিনিস বুঝতে হবে। ডেমনস্ট্রেটিভ কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট করে দেয়, নির্দিষ্ট করে দেয়। আমি পড়াবো, আমি একটা কোনো ইনস্টিটিউট বা কোনো জায়গায় পড়াতে চাইছি, তুমি আমার কাছে পড়তে এসেছো, তুমি আমার কাছে আগে ডেমো ক্লাস নেবে, যে স্যার আপনি কেমন পড়াচ্ছেন আগে দেখতে হবে, হয় না? আমি একটা ডেমো ক্লাস, অনেক স্টুডেন্ট আমাদের কাছে যখন আসে তারা ডেমো ক্লাস চায়, স্যার আমি আগে, আমাকে লেট মি জাস্ট ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ইউর ক্লাস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লেট মি জাস্ট টেস্ট ইউর কোয়ালিটি অফ দ্য ক্লাস। আগে আমাকে একটু আপনার ক্লাসটাকে টেস্ট করতে দিন, এটা ডেমো। আমি তাকে একটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে আমার ডেমো ক্লাস। এবার সেই ক্লাসটাতে ইফ হি অর সি ইজ স্যাটিসফাইড, তারপরে সে আমার ক্লাসে যুক্ত হলো, বিষয় বোঝো। তাহলে ডেমো মানে হচ্ছে ওই যে আমি ক্লাসটা নিলাম, এটা আমি কোথাও গিয়ে বোঝাতে চাইলাম যে দিস ইজ দ্য স্টাইল অফ মাই টিচিং, এটা আমার পড়ানোর পদ্ধতি, এটা ডেমো। তাহলে ডেমো মানে নির্দিষ্ট করে দেয়। আমরা দোকানে গিয়ে বলি না, কাকু আমাকে ওই পেনটা দিন, দাদা আমাকে এই শার্টটা দিন, আমাকে ওইগুলো দিন, এই যে নির্দিষ্ট করে দিচ্ছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দোজ, এগুলো। দিস, ইহা, দ্যাট, ওইটা, দোজ মানে ওইগুলো, দিজও হতে পারে, এইগুলো। তাহলে এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু বোঝালে ডেমনস্ট্রেটিভ। নেক্সট হচ্ছে ইনডেফিনাইট। পৃথিবীতে যদি নির্দিষ্ট কিছু থাকে তাহলে অনির্দিষ্টও থাকবে, হয় না? নির্দিষ্ট আর অনির্দিষ্ট জিনিসটা কি? যেখানে আমার কোনো নির্দিষ্ট নেই। আমরা দোকানে গিয়ে এমনও বলি, আমাকে একটা একটা ইয়ে দিন তো, একটা পেন দিন তো, যে কোনো একটা পেন দিন, যে কোনো একটা খাতা দিন। এই যে এনি, সাম, অল, নো, এগুলো সব ইনডেফিনাইট, যেটা অনির্দিষ্ট। আমরা মানুষ, আসলে জীবনের লড়াইটা হচ্ছে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হওয়ার জন্য। তুমি আজকে একটা নিজের পায়ে দাঁড়াতে চাইছো, নিজে এস্টাবলিশ হতে চাইছো, কেন চাইছো? তুমি নির্দিষ্ট হতে চাইছো, তুমি একটা তোমার পরিচয় তৈরি করতে চাইছো, হয় না? সাকসেস, সে অনেক সময় দেখবে আমরা শুনি সাকসেস কাকে বলে। আজকে তুমি যখন তোমার নামটা লেখো সেটা থাকে সিগনেচার, যেদিন তুমি সাকসেসফুল হয়ে যাবে এই সিগনেচারটাই হয়ে যাবে অটোগ্রাফ। এটাই হচ্ছে নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হওয়ার যাত্রা। তাহলে ইনডেফিনাইট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট কিছু, যেটা নির্দিষ্ট নয়। আমি দোকানে গিয়ে এরকমও বলতে পারি, কাকু আমাকে ওই বইটা দিন, আবার এরকমও বলতে পারি যে কোনো একটা খাতা দিন, যে কোনো একটা, সব বইগুলো দিয়ে দিন, সব খাতাগুলো দিয়ে দিন। এগুলো অনির্দিষ্ট, ইনডেফিনাইট, ইনডেফিনাইট। আইডিয়া এলো?
নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কি? এক বা সকলকে বোঝায়। ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন মানে কি? বিতরণ। বিতরণ জিনিসটা কি? একজনও হতে পারে বা সকলকেও হতে পারে। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ইচ, এভরি, আইদার, নাইদার, নান, এগুলো সব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ইচ, এভরি, আইদার, নাইদার, যেখানে এক বা সব। ইচ মানে প্রত্যেক, এভরি মানে সবাই। ইচ মানে যখন এক একজন ইন্ডিভিজুয়াল বলবে। তুমি যখন তোমার কোনো একটা বায়োমেট্রিকের প্রয়োজন হয়, তোমার যেখানে তোমার বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিতে হয়, সেটা তো অন্য লোক গেলে হবে না, এটা প্রত্যেকের, এক একজন ইন্ডিভিজুয়াল। আধার কার্ড এক একজন ইন্ডিভিজুয়াল, ভোটার কার্ড এক একজন ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে কি ইচ। আর এভরি সবাই, এভরি ওয়ান উইল ডাই, সবাই একদিন মরবে, মানুষ মরণশীল। দেখো এভরি, ওখানে তো আর আধার কার্ডের গল্প নেই, ওটা সবাই, এটা মানে নর্মালি জেনারেলি বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আইদার, নাইদার, নান। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই যে যেটা ব্রেকেটে দেওয়া আছে, এই ওয়ার্ডগুলি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, খুব মনে রাখতে হবে। ফার্স্ট তোমাদের এক্সামে, যারা পরীক্ষার জন্য আমার ক্লাসটা করতে বসেছো, যে স্যার আমি, আমার সামনে এক্সাম আছে, আপনার এই ক্লাসটা থেকে আমি কি হেল্প পেতে পারি, তাদের জন্য বলছি দিস পার্টিকুলার লাইন is very important for all of you, those who are preparing for any kind of exam. This is the exam question. এটা কিন্তু কোয়েশ্চেন, এক্সামের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার, এই যে ইচ, এভরি, আইদার, নাইদার, নান, এই যে ইচ, এটা ঠিক আছে সিঙ্গুলার মেনে হয়, কিন্তু এভরি, এভরি দেখো, এভরি কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সবটা, সবাই, একটা প্লুরাল সেন্স আছে, কিন্তু নয়, এটা সিঙ্গুলার। এভরির পরে নাউনটাও সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। এভরির পরে স্টুডেন্ট হবে, স্টুডেন্টস নয়। এভরির পরে স্টুডেন্ট ইজ হবে, আর নয়, মাথায় রাখতে হবে। ইচ স্টুডেন্ট ইজ, ইচ স্টুডেন্ট হ্যাজ, এভরি স্টুডেন্ট হ্যাজ, আইদার অফ দেম ইজ, মাথায় রাখতে হবে। নান অফ দেম ইজ বা ওয়াজ বা হ্যাজ, মানে সিঙ্গুলার হবে। আইডিয়া ক্লিয়ার? আমি এখনো পর্যন্ত যেগুলো বললাম ক্লিয়ার হলো কিনা? খুব সাধারণ ভাষায় বলছি। আমি ক্লাসটা করাতে করাতে কোন জায়গাটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা বলে যাব, সেই জায়গাটা বলে যাব, সেখানে আমি চিৎকার করবো যে এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে, এই জায়গা গুরুত্ব দিতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন বললাম, হ্যাঁ তুমি যে কোনো পরীক্ষা, স্টেট বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও, এই পার্টটা ইংলিশ গ্রামার, এরর ডিটেকশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য ইম্পর্টেন্ট। ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো সিঙ্গুলার। আইডিয়া ক্লিয়ার? নেক্সট আমি চলে যাব এর পরের ইয়েতে, আমরা ওখানেই রয়েছি টাইপস অফ প্রোনাউন। কি রয়েছে? ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করে। প্রশ্ন, যে কোনো কোয়েশ্চেন, বহু রকমের প্রশ্ন হয়, প্রশ্ন হয় না? আমি তোমাদেরকে বলি যারা ক্লাস করো, আজকে অনুসন্ধিৎস মানুষের মধ্যে এই বিষয়টা রয়েছে, প্রশ্ন করা, হয় না? মানুষ কিন্তু আমাদের অ্যানিমাল চেন, যদি এই প্রাণী জগৎকে দেখো, মানুষের আবির্ভাব বা মানুষের ইয়েটা কিন্তু, মানুষ খুবই নবীন, প্রাচীন নয় কিন্তু। মানুষের আগে অনেক অ্যানিমালস এসছে, তারা এসছে, তারা কিন্তু এই পৃথিবীতে উন্নতি করতে পারেনি, ইউনিভার্সে বা এই বিশ্বে তারা উন্নতি করতে পারেনি, পৃথিবীতে উন্নতি করতে পারেনি কোনো দিক থেকে। সিংহ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী, হাতি, বাঘ, এরা মানুষ সব দিক থেকে, মানুষের থেকে সব দিক থেকে তারা জোরে দৌড়াতে পারে, শক্তি বেশি, সমস্ত কিছু বেশি। তবু আজকে মানুষ পোষ মানাচ্ছে ওই প্রাণীগুলোকে। কিসের জন্য? মানুষের মধ্যে মস্তিষ্ক বলে একটা বিষয় আছে, ভাবনা, লজিক্যালিটি, এইটা আছে। মানুষ কোনো কিছু শুনলে প্রশ্ন করতে শিখেছে। প্রশ্ন, সবটা আমি মেনে নেব না। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেখবো এবার জগৎটাকে, আমি দেখব। আমি তোমাকে সাদাটাকে কালো বলে দিলাম, তুমি মানবে না, তুমি প্রশ্ন করবে কেন। ওই যে কেনর প্রতিনিধি হচ্ছে ওই যে রাজা, তোর কাপড় কোথায়? রাজা চলেছে, কি দারুণ তার পোশাক, সবাই হাততালি দিচ্ছে, কিন্তু ওই যে প্রশ্ন নামক ছোট্ট বাচ্চাটা, যে হচ্ছে তত্ত্বের, মানে যে হচ্ছে তোমার লজিক্যালিটি, তুমি বলতে পারো যে র্যাশনালিটি, যুক্তির যে প্রতীক, সে প্রশ্ন করছে, রাজা তোর কাপড় কোথায়? এটাই ইন্টারোগেটিভ, এটাই প্রশ্ন। হু, হুম, হুইচ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেগুলো দিয়ে প্রশ্ন করা যায়। ডাব্লিউএইচ আর হু মানে কে, হুম মানে কাকে, হুইচ মানে কোনটা। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্ক স্থাপন করে, রিলেশন, হু, হুম, হুজ, দ্যাট, সম্পর্ক, রিলেটিভ, আত্মীয়, আত্মার সাথে যার সম্পর্ক, সেই হচ্ছে আত্মীয়। রিলেটিভ, রিলেটিভ মানে হচ্ছে কানেক্ট করে। কানেক্ট কি করে করে? কানেক্ট দেখবে অনেক সময় দুটো বাক্য আছে বা একটা ওয়ার্ডের মধ্যে, একটা বাক্যের মধ্যেই
তবে জয়েন করে দেয়। হি ইজ রাম, হি ইজ মাই ব্রাদার। আমি এখানে এভাবে বলতে পারি হি ইজ রাম, হু ইজ মাই ব্রাদার। দেখো দুটো বাক্যকে একটা প্যাঁচ দিয়ে জয়েন করে দিলে এই প্যাঁচটা বা স্ক্রুটা এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু, হুম, হুজ, দ্যাট। এবারে এক্ষেত্রে দেখা যায় যে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো মানে ব্যবহৃত হয় বাক্যের মোটামুটি ভাবে প্রথমের দিকে, আর এগুলো বাক্যের মাঝে। শুরুতে হয় না এরকমটা নয়, কিন্তু মাঝে, বিশেষ করে মাঝে, মিডিলের জায়গায়। হু রোড গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি লিখেছেন? প্রশ্ন। হি ওয়াজ রবীন্দ্রনাথ, হু রোড গীতাঞ্জলি। তিনি ছিলেন রবীন্দ্রনাথ, যিনি গীতাঞ্জলি লিখেছেন। দেখো ওই হুটা প্রথমে ছিল কে, মাঝে হয়ে গেল যে। তাহলে রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্ক স্থাপন করে, দ্যাট মানে যে। এরপর একটা খুব ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কি? যে সাবজেক্ট সেই অবজেক্ট, যে সাবজেক্ট সেই অবজেক্ট, একটু ভালো করে বুঝবে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এটা নিয়ে বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফাটিক প্রোনাউন একটু ভালো করে দেখো। রিফ্লেকশন, আমরা সবাই জানি রিফ্লেকশন মানে কি? প্রতিচ্ছবি। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? যখন যে প্রোনাউনটা যে নিজে সাবজেক্ট আবার নিজে অবজেক্ট, যে সাবজেক্ট সেই অবজেক্ট। এটা হয়? হ্যাঁ, হতে পারে। স্যার এটা সাবজেক্ট আর অবজেক্টের বিষয় বোঝান। মনে করো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর হচ্ছে গিয়ে ফুটবল হচ্ছে অবজেক্ট। কি করে বুঝলে? ভার্বকে প্রশ্ন করো কে দিয়ে, উত্তর হচ্ছে সাবজেক্ট। কে ফুটবল খেলে? না আমি, তাহলে এটা সাবজেক্ট। ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, যেটা কি বা কাকে দিয়ে পাবে ওটা হচ্ছে অবজেক্ট। কি খেলি, আমি কি খেলি? ফুটবল। বা আই নো হিম, আমি তাকে জানি, আমি কাকে জানি? তাকে। তাহলে শেষে যেটা থাকছে সেটা হচ্ছে বিষয়, বুঝলে? কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট সেই অবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, এই যে যে সেলফ ওয়ার্ড দিয়ে যে ওয়ার্ডগুলো আছে, সেলফ দিয়ে যে ওয়ার্ডগুলো আছে, এগুলো সব হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যে সাবজেক্ট সেই অবজেক্ট। একটা উদাহরণ দিন। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে মেরে দিয়েছে, মানে সুইসাইড করেছে। হি কিল্ড হিমসেলফ, সে কাকে মেরেছে? নিজেকে মেরেছে। উই এনজয়েড আওয়ার সেলফ, আমরা নিজেরা এনজয় করেছি। কাদের? মানে নিজেদেরা। এটাই অবজেক্ট। আর এটা কি আছে? সেম এমফাটিক প্রোনাউন। এমফাটিক মানে কি? জোর দেয়। মাইসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ যখন জোর দেয় তখন হচ্ছে এমফাটিক প্রোনাউন। বিষয়টা একটু বলো। জোর দেয়, জোর দেয় জিনিসটা কি? মাইসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ, এগুলো হচ্ছে এমফাটিক প্রোনাউন। এমফাটিক প্রোনাউন মানে হচ্ছে জোর দেওয়া। অনেক সময় আমরা বলি আমি নিজে কাজটা করেছি। হেরে যায় বহু শক্তিশালী, হেরে যায় বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই যেতে যারা বলে জিতবই আমি, হয় না? তো এটা এমফাটিক, জোর দেওয়া। আমরা হারবো না, আমরা লড়াই করব, আমরা বাঁচবো, আমাদেরকে বাঁচতে হবে। অধিকার কেউ কখনো দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়, আমরা বলি না? এই যে জোর দেওয়া। এমফাটিক প্রোনাউন মানে এমফাসিস, এমফাসাইজ যেটাকে বলে। তো এখান থেকে আসছে এমফাটিক প্রোনাউন। এমফাটিক প্রোনাউন মানে হচ্ছে জোর দেয়। মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, এগুলো হচ্ছে সব এমফাটিক প্রোনাউন, যেটা জোর দেয়। এরপরে এই বিষয়টা একটু আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি একটা আলাদা স্ক্রিনে তোমাদেরকে এটা বোঝাতে চাই। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন যে সাবজেক্ট সেই অবজেক্ট। মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, একটু আগেই যেটা বললাম। দেখো হি লাভস হিমসেলফ, সে নিজেকে ভালোবাসে। পৃথিবীতে সবার আগে নিজেকে ভালোবাসতে হয়। তুমি, যে নিজেকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারে না। ইফ ইউ ডু নট লাভ ইউর সেলফ দেন ইউ ক্যানট লাভ এনি ওয়ান। দিস ইজ দ্য বেসিক ট্রুথ অফ দিস ইউনিভার্স। হি লাভস হিমসেলফ, সে নিজেকে ভালোবাসে। দে এনজয়েড দেমসেলফ, তারা নিজেরাই আনন্দ করেছে। এখানে কিন্তু কোনো আলাদা বিষয় নেই, তারা নিজেরা আনন্দ করেছে। তো দে এনজয়েড দেমসেলফ। এখানে কোনো দেখবে হয় না এই যে আমরা পুজোর সময় এই যে বিভিন্ন পুজোতে যে এখন ভাসান হয়, প্রচুর আনন্দ হচ্ছে, গান চালিয়ে প্রচুর আনন্দ হচ্ছে। এখানে কোনো পার্টিকুলার কারণ আছে? আনন্দের জন্য কিন্তু কোনো কারণ প্রয়োজন হয় না। মনের ভেতরে আমরা ভাবি অ্যাকচুয়ালি আমাদের বাইরের জিনিসের দ্বারা আমরা আনন্দ পাই, অ্যাকচুয়ালি আনন্দটা মনের ভেতরে। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। মনের ভেতরে তোমার যে আনন্দ আছে সেটাই অ্যাকচুয়াল আনন্দ, পরমানন্দ বলতে পারো। যেটা বাইরে হয়তো এটা মনে হয় যে এটা জাস্ট একটা এক্সকিউজ, অজুহাত, কিন্তু আসলে আনন্দ মনের ভেতরে। না হলে কি করে হয় যে কোটি টাকার ফ্ল্যাটের মধ্যে
শান্তি নেই, আর একদম ছেঁড়া কাঁথার উপরে একদম মাটির বাড়ির মধ্যেও একটা মানে দারুণ সুন্দর জীবন, একটা আনন্দের জীবন কি করে মানুষ কাটায়। আসলে এটা মনের ভেতরে আপেক্ষিকতা, তুমি যেমন ভাববে সেরকম হবে। দে এনজয়েড দেমসেলস, এটা হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এমফাটিক প্রোনাউন মাইসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ। এমফাটিক মানে জোর দেওয়া। মাইসেলফ, হিমসেলফ, দেখো একটু লক্ষ্য করো, হি লাভস হিমসেলফ, ওখানে কিন্তু সে কাকে ভালোবাসে, তাকে, নিজেকেই। দে এনজয়েড দেমসেলফ, তাদেরকে, তারা এনজয় করেছে তাদের নিজেরাই, তাহলে এটা দেমসেলফ হয়ে গেল। এরপরে এমফাটিক প্রোনাউন জোর দেয়, মাইসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ, ইউ হ্যাভ ডান ইট ইয়োর সেলফ, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক। এখানে দেখো অবজেক্ট আছে, তা বাদ দিয়েও বাড়তি একটা সেলফ ওয়ার্ড হয়েছে। কিভাবে? ইউ হ্যাভ ডান ইট ইয়োর সেলফ, এখানে অবজেক্ট হচ্ছে ইট, তুমি এটা করেছো নিজে, বা আই মাইসেলফ কমপ্লিটেড দা, আমি নিজে এটা করেছি, দেখো নিজে জোর দেওয়া। এখানে টাস্ক তো রয়েছে, তার টাস্ক হচ্ছে গিয়ে এখানে অবজেক্ট, তাহলে মাইসেলফটা কেন? জোর দেওয়া। ইউ হ্যাভ ডান ইট ইয়োর সেলফ, এখানে এটা কি? নিজে, তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ ডান ইট ইয়োর সেলফ। আই থেকে মাইসেলফ হচ্ছে, উই থেকে আওয়ার সেলফ হচ্ছে, ইউ থেকে ইয়োর সেলফ হচ্ছে। এইগুলো আমি লিস্টটা দিয়ে দিয়েছি, অনেক সময় এটা পরীক্ষাতে চলে আসে। আই থেকে মাইসেলফ, আমি, আর এটা আমি নিজে। উই, আমরা নিজে। ইউ, ইয়োর সেলফ, ইউটা প্লুরাল হয়, তুমিও হয়, তোমরাও হয়। তো প্লুরাল হলে সেলফ হবে এসিএল ভিএস, প্লুরাল যেরকম সেলফের পিছনে এফ থাকলে ভিএস হয়। তো সেক্ষেত্রে ইউ, ইয়োর সেলফ হচ্ছে হি থেকে হিমসেলফ সিঙ্গুলার, সি থেকে হার সেলফ, আবার দে প্লুরাল, তাই দেমসেলফ হচ্ছে, ইট থেকে ইট সেলফ, ওয়ান থেকে ওয়ান সেলফ। তাহলে এটা বোঝা গেল। অনেক সময় বিভিন্ন এক্সামে আমরা দেখছি সেলফ দিয়ে চিনতে বলছে যে ক্যান ইউ ডিটেক্ট হোয়েদার ইট ইজ রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক, সেই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। যদি দেখো কোনো অবজেক্ট নেই, শুধুমাত্র সেলফ ওয়ার্ডটাই আছে, তাহলে সেটা ডেফিনেটলি রিফ্লেক্সিভ। কেন? রিফ্লেকশন, জলের, পরিষ্কার জলে যখন তুমি তাকাবে তখন কিন্তু তুমি তোমাকেই দেখতে পাবে। আয়নার সামনে যখন নিজে দাঁড়াবে তুমি কাকে দেখতে পাবে? অবশ্যই তোমাকে দেখতে পাবে, এটাই রিফ্লেক্সিভ। তো এখান থেকে রিফ্লেকশন থেকে আসছে, তাই রিফ্লেক্সিভ প্রোনাউন এটা। নেক্সট আমরা কি ছিল, এমফাটিক আর রিফ্লেক্সিভ বুঝে নিলাম। রেসিপ্রোকাল, খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে। রেসিপ্রোকাল হচ্ছে পারস্পরিক সম্পর্ক। রেসিপ্রোকেট বা রেসিপ্রোকাল, এই ওয়ার্ডটার মানেই হচ্ছে পারস্পরিক। ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার মানে একে অপরের, ওয়ান অ্যানাদার মানেও একে অপরের। দুটোর পার্থক্য কি? ইচ আদার দুজনের ক্ষেত্রে বসে, ওয়ান অ্যানাদার দুইয়ের বেশির ক্ষেত্রে। বিষয়টা একটু বুঝে নাও। দেখো, ইচ আদার টু, ওয়ান অ্যানাদার মোর দেন টু। ইচ আদার আর ওয়ান, একটু বিষয়টা বোঝাই। রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে পারস্পরিক। সিনেমাতে দেখবে, দেখবে হিরোর সাথে ভিলেনের মারপিট হয়, একবার হিরো মারে ভিলেনটা গিয়ে কোথাও পড়ে, আবার ভিলেন যখন মারে, গুন্ডাটা যখন মারে হিরোটা গিয়ে পড়ে। কিছুক্ষণ মারপিটের পরে আস্তে আস্তে যখন সিনেমা শেষ হয়, তখন মানে শেষ হওয়ার ঠিক আগে ভিলেনটা মরে যায়, এটাই নিয়ম। ইচ আদার মানে হচ্ছে দুজন, দুজনের যখন বোঝে, মনে করো রাম এন্ড সামার, শুধু ফাইটিং উইথ ইচ আদার নয়, টকিং উইথ ইচ আদার, কথা বলছে তারা, রাম এবং শ্যাম, অবশ্যই ইচ আদার হবে। কিন্তু যদি বলে রাম সাম যদুমধু, অনেকজন আছে, তাহলে দে আর টকিং উইথ ওয়ান অ্যানাদার। শিখে গেলে এটাও কম্পিটিটিভ, হ্যাঁ, এক্সামে আসে। যারা একাডেমিক্স নিয়ে পড়ছো তারাও কিন্তু এটাতে এটা জেনে রাখতে হবে তোমাদের। ইচ আদার আমরা কখন ব্যবহার করি? যখন দুজন থাকে। রাম এন্ড সাম আর ফাইটিং উইথ ইচ আদার। আর রাম সাম যদুমধু, সেটা কিন্তু ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার। দ্য মেম্বার যদি বলা না থাকে, দ্য মেম্বার্স অফ দ্য কমিটি আর টকিং উইথ ওয়ান অ্যানাদার। এরপরে চলে আসছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ মানে কি? অধিকার, অধিকার আমার। আজকের সময় পাল্টে গেছে, আজকে আমির চেয়েও গুরুত্ব পেয়ে গেছে আমার। আজকে মানুষের গুরুত্ব হারিয়ে গেছে। মানুষের কি রয়েছে অধিকারে? হাউ মাচ মানি, হাউ মাচ অ্যাসেট ইউ হ্যাভ, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং আজকের দুনিয়ায়। আগে একটা ছিল, একটা সময় ছিল, আজও হয়তো অনেকাংশে আছে, কিন্তু অনেক ক্ষেত্রে নেই। আজকে তোমার কোয়ালিটি কি আছে তার থেকেও অনেক ক্ষেত্রেই তোমার কি কি পজিশন রয়েছে, তোমার কি কি সম্পত্তি রয়েছে, এটা বেশি গুরুত্ব পাচ্ছে। পজিটিভ কথাটার মানে আসছে পজেশন থেকে, অধিকার। মাইন, হিজ, হার্স, ইয়োর্স, এগুলো দেখো, হিজ আছে, হারের পরে এস যোগ হয়েছে, ইয়োর্স, মাথায় রাখতে হবে, এটা আমি পরবর্তীকালে বলবো। অনেক সময় ইন্টারভিউতেও প্রশ্ন করে বা অনেকেই জানতে চায় মাই আর মাইনের কি পার্থক্য। আমি তোমাদেরকেও করলাম, হ্যাঁ, যারা এখন ক্লাসটা দেখছো তাদেরকে করলাম প্রশ্নটা, বলো তো মাই আর মাইনের কি পার্থক্য? কে বলতে পারবে? মাই আর মাইনের কি পার্থক্য?
কমেন্টে লিখে জানাও। আমি একটু পরে ক্লাসের শেষের দিকে বলে দেব মাই আর মাইনের কি পার্থক্য। কি তোমাদের মনে হয়, তোমরা কি জানো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাই অ্যান্ড মাইন? এটা জানাও, লিখে জানাও, কমেন্টে জানাও। আমি অবশ্যই এই ভিডিওর শেষেই বলে দেব, ক্লাসটার শেষের দিকে আমি বলে দেবো এটা কি পার্থক্য। তাহলে আমরা আজকে প্রথমে ক্লাসিফিকেশনটা জেনে নিলাম, বিষয়টা কি কি জায়গা সবটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা চলে আসব একটা ওইটার সাথেই কানেক্টেড বিষয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসছে। এই যে অ্যারেঞ্জমেন্ট বলে একটা পার্সোনাল প্রোনাউন আগে প্রথমে জানতে হবে, যেটা পড়িয়েছিলাম, সেই পার্সোনাল প্রোনাউন নিয়ে কিছু কথা। পার্সন মানে হচ্ছে কি? পার্সন মানে কি? ব্যক্তি, পুরুষ। ইংরেজিতে পার্সন কত রকমের হয়? 3 রকমের। আমরা ছোটোর সময় পড়তাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অনেক সময় এটা ভুল হয়ে যেত। ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ, সেকেন্ড পার্সন মানে দ্বিতীয় পুরুষ, থার্ড পার্সন মানে হচ্ছে তৃতীয় পুরুষ। পরে এটা ঠিক হতো যে না, এটা নয়, এটা ভুল বলেছি। ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ নয়, ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মানে হচ্ছে দ্বিতীয় পুরুষ নয়, দ্বিতীয় পুরুষ তো সিনেমাতে আছে, মধ্যম পুরুষ। আর থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। আমি আমরা, তুমি তোমরা, সে তাহারা, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। ফার্স্ট পার্সন মানে আমি আমরা, সেকেন্ড পার্সন মানে হচ্ছে তুমি তোমরা, থার্ড পার্সন মানে হচ্ছে সে তাহারা। একটা বাক্যে যদি নর্মালি বসে, মনে করো এরকম একটা ঘটনা ঘটেছে, আমি তুমি এবং সে, এরকম লেখা আছে, আই ইউ অ্যান্ড হি আর গুড ফ্রেন্ডস, আমরা খুব ভালো বন্ধু, বলতে পারি কি ইংলিশ গ্রামার? না, পারো না। এই যে এখান থেকে এক্সেপশনাল জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এতক্ষণ তো নর্মাল পড়ছিলাম, ন্যাচারালি বিষয়টা যাচ্ছিল, কিন্তু এরপরে এক্সেপশনাল জায়গা যেগুলো তুমি করতে পারো না, এখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, এখান থেকে এরর ডিটেকশন আসে, এখান থেকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আসে। তো এটা দেখতে হবে। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, সাধারণ বাক্যে সিঙ্গুলার এর ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের অ্যারেঞ্জমেন্ট হবে 2 3 1 2 3 3 1 2 1, ইউ হি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, সি অ্যান্ড আই ওয়ের প্রেজেন্ট। একটু ভালো করে বুঝবে। সাধারণ বাক্য সিঙ্গুলারের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের অ্যারেঞ্জমেন্ট হবে, জায়গাটা একটু বুঝতে হবে, বিষয়টা ভাবতে হবে। কি আছে? অ্যারেঞ্জমেন্টের গল্প বলছি, অ্যারেঞ্জমেন্টের গল্প বলছি। অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ওই যে আমি একটু আগে বললাম যে আমি তুমি এবং সে মনে করো ভালো বন্ধু, বা দীঘা যাচ্ছি বললাম। ইংলিশ গ্রামার বলছে এটা বলতে পারো না। সবসময় কি করতে হবে? নিজেকে শেষে রাখতে হবে। মানে সাধারণ বাক্য যদি সিঙ্গুলার, সিঙ্গুলার কেন বললেন স্যার? ওই যে আমি তুমি এবং সে। প্লুরাল কখনো তো আমরা হতো, তোমরা হতো, তারা হতো, সে মানে তো সিঙ্গুলার, আমি মানে তো সিঙ্গুলার। এটার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা কি হবে? 2 3 1 হবে। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হবে। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। 2 3 1, এই যে যেটা লেখা আছে 2 3 1, এটা কিন্তু চেঞ্জ হবে না। দেখো 23, একটাকে বাদ দিলে, মানে মনে করো ফার্স্ট পার্সন নেই, তাহলে 2 3। মনে করো সেকেন্ড পার্সন নেই, তখন 3 1 বা 2 1। ইউ হি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, এইরকম হবে। সি আই ও এর প্রেজেন্ট, কোনো অবস্থাতে আই ইউ অ্যান্ড হি হবে না। এটা কম বেশি সবাই জানো, আমি তবু বলে দিলাম। সাধারণ বাক্যে বাংলায় যেরকম আমরা বলি আমি তুমি এবং সে দীঘা যাচ্ছি, ভুল। তুমি, সে এবং আমি। ইংলিশ গ্রামার বলছে এই ধরনের বাক্যের ক্ষেত্রে নিজেকে সবসময় শেষে রাখতে হয়। আমরা অনেক কাজ করি, ভালো কাজ করি, সবসময় নিজেকে আমরা প্রকাশ করতে চাই, প্রতিষ্ঠা পেতে চাই, একটা সম্মান পেতে চাই। আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার ইয়েতে আমরা প্রত্যেকে এটা করি, করি না? আমি এমন একটা পোস্ট দিচ্ছি, আমি এমন একটা ছবি পিকচার আপলোড করছি, আমি জানি প্রত্যেকে ভালোই বলবে, কেউ খারাপ বলবে না, তবু আমি চাইছি। এটা আমরা প্রত্যেকে, আমি কোনো পার্টিকুলার মানুষকে বলছি না, সবাই। তো এটা এমন একটা মন্দির যেখানে আমিই পুরোহিত, আবার আমিই দেবতা, হচ্ছে না? তাহলে এইটার যুগে বা এই রকম একটা ইয়েতে কখনোই সাধারণ বাক্যে নিজেকে প্রথমে রাখা যাবে না, শেষে রাখতে হবে। আগে তুমি, তারপরে সে, তারপরে আমি। এটা নিয়ম, এটা সিস্টেম। আশা করি বোঝা গেছে। এবার এটা দোষ স্বীকারের ক্ষেত্রে, দোষ স্বীকার, মনে করো এটা তো ঠিক আছে, আমি নর্মাল বুঝে গেলাম 2 3 1 হবে। 2 3 1, 2, এই যে দেখো, 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 মানে হচ্ছে থার্ড পার্সন, আর 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। মানে প্রথমে ইউ বসবে, 3 মানে হি সি দে, যে কোনো নাম বসতে পারে, আবার 1 মানে হচ্ছে আই বসতে পারে, বা নিয়ে বসতে পারে, আই, আমি। তাহলে এইটা হচ্ছে 2 3, মানে 1 2 3, এটা এক একটা, এটা এরকম নাম্বার নয় যেটা অঙ্কের নাম্বার নয়। 1 স্ট্যান্ড ফর ফার্স্ট পার্সন, 2 স্ট্যান্ডস ফর সেকেন্ড পার্সন, 3 স্ট্যান্ড ফর থার্ড পার্সন।
আশা করি বোঝা গেছে। দোষ স্বীকারের ক্ষেত্রে এরপর এটা উল্টে যাবে, যখন দোষ স্বীকার হবে, কোনো একটা ভুল করে ফেলেছি, তখনও কি নিজেকে শেষে রাখবো? না, যদি আমি সেখানে যুক্ত থাকি সবসময় নিজেকে প্রথমে রাখতে হবে। সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, এই দোষ স্বীকারের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। 1 2 3, 1 2 2 3 1 3। আই ইউ অ্যান্ড সি আর গিলটি, আমরা দোষী, আমি তুমি এবং সে দোষী। ইউ, আই ইউ অ্যান্ড হি মিস্টেক, আমরা ভুল করেছি, আমি তুমি এবং সে ভুল করেছে। এখানে কিন্তু ওই 2 3 1 হলো না, 1 2 3 হলো। কারণ এটা এটা নিয়ম, এটা সত্যিকার আমাদের জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি আমরা কোনো দোষ করে ফেলি, আমরা কোনো প্রবলেম করে ফেলি, আমরা সেটা লুকোবো না। হতে পারে ভুল, মানুষ মাত্রই ভুল। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, আমরা প্রত্যেকে জানি। মানুষ মাত্রই ভুল করে, ঈশ্বর মাত্রই ক্ষমা করে। তাহলে সেক্ষেত্রে ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটা তোমাকে বলতে হবে, হ্যাঁ ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আই হ্যাভ ডান মিস্টেক। বাট সেটা লোকালে চলবে না। অনেক সময় আমরা করি যে অপরের প্রতি দোষটা চাপিয়ে দিয়ে আমি একটা নিজে করে একটা দিয়ে চলে যাই, এক্সকিউজ দিয়ে চলে যাই, এটা চলবে না। ইংলিশ গ্রামার বলছে দোষ স্বীকার সিঙ্গুলার হলে 1 2 3, মানে আই ইউ অ্যান্ড সি। অনেকের প্রশ্ন হচ্ছে স্যার এই যে 1 2 আর 2 3 1 3 গুলো কি? এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। মনে করো 1 2 মানে কি? 1 2 মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, 3টা নেই। অনেক সময় সবসময় তো তোমাকে তিনটেই দেবে এরকম নয়, দুটোও দিতে পারে। মনে করো এখানে বললো ইউ অ্যান্ড আই আর গিলটি, ইউ অ্যান্ড আই আর গিলটি। ইউ মানে 2 আর আই মানে 1, 2 1 আছে কি? না, নেই। এখানে 1 2, তাহলে আই অ্যান্ড ইউ আর গিলটি হবে, এরকম বিষয়। আই ইউ অ্যান্ড হি কমিটেড মিস্টেক। তাহলে আমি এটা বোঝাতে পারলাম বা চেষ্টা করলাম যে বিষয়টা কি। এরপরে এরপরে সাধারণ বাক্য বা দোষ স্বীকার উভয় বিষয় প্লুরালের ক্ষেত্রে, মনে করো প্লুরাল থাকলো, প্লুরাল সাধারণ বাক্য হলো আবার দোষ স্বীকারও হলো, দুটোর ক্ষেত্রে প্লুরাল। মানে প্লুরাল স্যার আমি সিঙ্গুলার প্লুরাল বিষয়টা বুঝতে পারলাম। সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার মানে আই, আমি, আর প্লুরাল মানে উই। সিঙ্গুলার মানে হি, সিঙ্গুলার মানে সি, প্লুরাল মানে দে। এরকমের যদি সিচুয়েশন তৈরি হয়, আই এর জায়গায় উই থাকে, সি এর জায়গায় দে থাকে, হি এর জায়গায় দে থাকে, তাহলে কি হবে? কি বলেছে? সাধারণ বাক্যে দোষ স্বীকার উভয় বিষয়ে প্লুরালের ক্ষেত্রে কি হবে? প্লুরালের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের অ্যারেঞ্জমেন্ট হবে 1 2 3, 1 2, মানে এখানে কোনো চেঞ্জ হবে না, নর্মাল 1 2 3, 1 2 3 এই ফরম্যাটেই হবে। তো সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই, আমি বাক্যটা দেখো লিখে দিয়েছি, উই ইউ অ্যান্ড দে আর নেভার্স। এখানে কিন্তু ইউ, উই, দে বা ওই ধরনের কোনো বিষয় নেই, সাধারণ বাক্য ছিল। প্রথম অনুযায়ী 2 3 1 হওয়া উচিত ছিল, হলো না। কেন? এটাই নিয়ম, যে ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। উই ইউ অ্যান্ড দে কমিটেড মিস্টেক, উই ইউ অ্যান্ড দে কমিটেড মিস্টেক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখে নাও, আমি এখানে তাহলে যে বিষয়টা বলতে চেয়েছি বা যে জায়গাটা বোঝাতে চেয়েছি, যে বিষয়টা বলতে চেয়েছি বা যে জায়গাটা বোঝাতে চেয়েছি, সেটা খুবই সাধারণ বা খুবই সহজ বিষয়। একটু জায়গাটা দেখে নাও। সাধারণ বাক্য দোষ স্বীকার প্লুরালের ক্ষেত্রে আমি বলছি কোনো চেঞ্জ হবে না। প্লুরালের ক্ষেত্রে 1 2 3 হবে। যদি আমির জায়গায় আমরা থাকে, যদি আমির জায়গায় আমরা থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো চেঞ্জ হবে না। এটা মাথায় রাখতে হচ্ছে, এটা মাথায় রাখতে হচ্ছে। এখানে দেখো উই ইউ অ্যান্ড দে আর নেভার্স, এটা প্লুরাল ছিল, তবু এখানে 1 2 3 হয়েছে। আবার উই ইউ অ্যান্ড দে কমিটেড মিস্টেক, এটা দোষ স্বীকার ছিল, সেখানেও কিন্তু 1 2 3 হয়েছে। তাহলে সবগুলোই 1 2 3, কেবলমাত্র সাধারণ বাক্যে সাধারণ বাক্য বোঝালে 2 3 1 হয়, এটাই লজিক, নাথিং এলস, আর কিচ্ছু নয়। সবগুলোই হচ্ছে সাধারণ বিষয়, একমাত্র একটাতে হচ্ছে সাধারণ বাক্য সিঙ্গুলার হলে 2 3 1 হবে, প্রথমে তুমি, তারপরে সে, তারপরে আমি, এটা লজিক। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার দেখে নাও। যদি ইফ ইউ হ্যাভ প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড দিস পার্টিকুলার পার্ট, দেন প্লিজ জাস্ট ওয়াচ ইট এগেইন। ডেফিনেটলি আই বিলিভ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। আমরা এরপরে চলে আসবো প্রোনাউন অ্যান্ড ইটস বিহেভিয়ার। আমরা তো মোটামুটি কিছু বিষয় নিয়ে আলোচনা তোমাদের সাথে করলাম, কিন্তু কোথাও গিয়ে কিছু বিষয় থেকে গেল, যেগুলো হচ্ছে গিয়ে আমার কোর এক্সামে আসবে। আমার যে এক্সাম, সেই এক্সামে কি আসবে, কোর এক্সামে আসবে, সেটা আমাকে একটু জানতে হবে। তো কোর এক্সামে যেগুলো আসবে সেগুলো নিয়ে আমি যদি বলতে চাই, সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোনাউন অ্যান্ড ইটস বিহেভিয়ার, ব্যবহার।
এই প্রোনাউন কিভাবে বাক্যে বসে এবং তার কি কি বিষয়গুলো রয়েছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো কম্পিটিটিভ এক্সামে একদম কোর এক্সাম টপিক, তো এটাকে গুরুত্ব দিতে হবে। আমি এটুকু তোমাদেরকে বলছি, যারা এই ক্লাসগুলো করছো সিরিয়াসলি করছো, যে স্যার একদম প্রথম থেকে আমি ক্লাসগুলো করছি, তাদের গ্রামারে কোনো প্রবলেম হবে না। স্টেট এবং সেন্ট্রালের যত রকমের পরীক্ষা হয়, সে একদম মানে সাধারণ মানের পরীক্ষা, মোটামুটি একটা মানে তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এইচএস স্ট্যান্ডার্ড, গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড, প্রতিটা ক্ষেত্রে জেনারেল ইংলিশ পার্ট থেকে যে কোয়েশ্চেন আসবে, ইংলিশ গ্রামার থেকে, ডেফিনেটলি এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা উপকৃত হবে। তোমাদেরকে বলবো, তোমাদের কাছে অনুরোধ, তোমাদের সাহায্য, তোমাদের ভালো, তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারি না। সেই জন্য তোমাদের কাছে এটা বিনীত অনুরোধ যে এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দাও, তোমাদের পরিচিত জনের কাছে শেয়ার করে দাও। কারণ হতে পারে যে গ্রামারটা অনেকে ভয় পাচ্ছে, ইংলিশটা ভয় পাচ্ছে, স্যার ইংলিশের জন্য আমার জবটা হয়নি, তারা এই ক্লাসগুলো যদি পায় তারা কিন্তু ডেফিনেটলি উপকৃত হবে। এবং আমি প্রত্যেককে বলবো, যদি এমন কেউ থেকে থাকো, হতে পারে যে আজকেই প্রথম ক্লাসটা দেখলাম, তাকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অন নোটিফিকেশন মানে যেটা বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিও। কেন? তাহলে ইউটিউবে এত হাজার হাজার চ্যানেল আছে, এত কোটি কোটি চ্যানেল আছে, সেই চ্যানেলের মাঝে যাতে এই চ্যানেলটা হারিয়ে না যায়, সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অন নোটিফিকেশন অবশ্যই অন করে দিও। তো আমরা এরপরে চলে আসছি প্রোনাউন অ্যান্ড ইটস বিহেভিয়ার। আমরা দেখে নেব এক এক করে। দেখো, বিহেভিয়ার অফ প্রোনাউন তোমাদের সামনে আমি এক এক করে বুঝিয়েছি এবং আবার বলছি, এতক্ষণ তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল, স্যার আপনি পড়িয়ে যাচ্ছেন, কোয়েশ্চেন কোথা থেকে আসবে, কিরকমের কোয়েশ্চেন আসবে, এগুলো নিয়ে একটু বেশি বলুন। আমি একদম সেই কোর এক্সাম টপিকে প্রবেশ করছি। দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে প্রোনাউন এবং ভার্ব প্লুরাল হবে। দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে প্রোনাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হবে। এটা অনেকটা ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কানেক্টেড চ্যাপ্টার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে না, কারণ প্রোনাউন তো একটা সাবজেক্ট, আর প্রোনাউনের সব থেকে বেশি সম্পর্ক কার সাথে, সাবজেক্টের সম্পর্ক সব থেকে বেশি কার সাথে, অবশ্যই ভার্বের সাথে। কেন? ভার্ব তো মেন, তার একটা দিকে সাবজেক্ট থাকে, একটা দিকে অবজেক্ট থাকে। তাহলে সেই সাবজেক্টের সাথে যদি কারো সব থেকে বেশি রিলেশন বা ক্লোজনেস বলতে পারো, প্রক্সিমিটি বলতে পারো, সেটা হচ্ছে 100% হচ্ছে গিয়ে তোমার ভার্বের সাথে। তো এটাকে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সেগমেন্ট, যদিও আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদেরকে আলাদা করে পড়াবো, কিন্তু এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা টপিক বলতে পারো। দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে প্রোনাউন এবং ভার্ব প্লুরাল হবে, বুঝতে হবে। রাম এন্ড সাম, দুটো লোক যদি হয় তাহলে তো প্রোনাউনটা প্লুরাল হবেই, আমরা জানি তো। রাম এন্ড সাম আর গুড ফ্রেন্ডস। আর হয়েছে কেন? কেন দুটো লোক, তাই ভার্ব। একজন হলে তো ইজ হয়, দুজন হলে আর হবে ন্যাচারালি। দে লিভ ইন সেম ভিলেজ, তারা একই গ্রামে থাকে। খুব সাধারণ। এখানে দেটা বসেছে, দেখো দেটা প্লুরাল। কেন বসলো? কারণ দুজন আছে। এটা খুব, যদি মনে করো শুধু রাম বলতো তাহলে হি হতো, হি মানে সে, দে মানে তারা, তাই এটা প্লুরাল বসেছে। এটা জানতে হবে, সাধারণ বিষয়। আমি একদমই জটিল জায়গায় যাচ্ছি না, আমি একদম সাধারণ বিষয় রয়েছে যে রাম এন্ড সাম আর গুড ফ্রেন্ডস, দে লিভ ইন সেম ভিলেজ। আশা করি ক্লিয়ার হয়েছে। রাম এন্ড সাম আর গুড ফ্রেন্ডস, দে লিভ ইন সেম ভিলেজ। এখানে দে প্লুরাল কেন হলো আমি অলরেডি বলে দিয়েছি, দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে প্রোনাউন এবং ভার্ব প্লুরাল হয়। যদি শুধু রাম বলতো তাহলে হি হতো, রাম ইজ এ গুড বয়, হি লিভস ইন সেম বা ইন আওয়ার ভিলেজ। সাম ইজ এ গুড বয়, হি লিভস ইন দ্য সেম ভিলেজ, এটা বলতে পারো। কিন্তু এখানে রাম এন্ড সাম দুজনকে বলেছে, যেটা দুটো নাউন অ্যান্ড দিয়ে ইয়ে হচ্ছে, যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে প্রোনাউন প্লুরাল হবে, দে হয়েছে। আর ভার্বটা কি করে প্লুরাল? এখানে লিভটাই প্লুরাল ভার্ব। যদি সিঙ্গুলার ভার্ব হতো, হি যদি বসতো তাহলে লিভস হতো। এটাও মাথায় রাখবে যে একটা ওয়ার্ডে ভার্বের সাথে যখন এস বসে সেটা কিন্তু সিঙ্গুলার, মানে ওয়ার্ডের সাথে যখন এস বসে তখন সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়। যেমন বয় থেকে বয়েজ হয়, বয় মানে একটি ছেলে, বয়েজ মানে অনেকগুলো ছেলে। কিন্তু একটা ভার্ব ইট, মনে করো খাওয়া, যখন ইট বলবে এটা কিন্তু প্লুরাল। এবার আই এর ক্ষেত্রে বসছে না, কিন্তু নর্মাল এমনি অন্য পার্সন ক্ষেত্রে হি কখনোই ইট হবে না, ইটস হবে। কিন্তু দে ইট হবে, রামসাম যদুমধু ইট হবে, কিন্তু শুধু রাম বললে ইটস হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট রুলস ক্লিয়ার, আশা করি প্রবলেম নেই। ফার্স্ট রুল ক্লিয়ার। কি বলেছি? দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হবে, প্লুরাল হবে, হয়েছে তাই। রাম এন্ড সাম আর গুড ফ্রেন্ডস, দে লিভ ইন সেম ভিলেজ। স্যার এত বড় আপনি একটা
ইয়েতে মানে চ্যাপ্টারকে বোঝাতে গিয়ে এত সাধারণ একটা রুলস পড়িয়ে দিলেন। এটা তো সবাই জানে স্যার, একদম ছোট্ট বাচ্চা যে আজকে ইংলিশ গ্রামার শিখতে যাচ্ছে সেও জানে। এটা আপনাকে বলার কি প্রয়োজন স্যার? হ্যাঁ, এই প্রশ্ন তোমার যেরকম হচ্ছে আমিও সেম প্রশ্ন আমার হয়েছে। কিন্তু আমি ওই যে তোমাকে বলছি তোমাকে শিখতে হবে। এটা আমি দেখালাম কেন? কারণ এটার একটা এক্সেপশনাল রুলস আছে যেটা তোমার এক্সামে আসবে। সেটা শেখানোর জন্য। কি রয়েছে? দেখো, দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলেও যদি একজন বা একটি কিছুকে বোঝায়, বিষয় বুঝতে হবে। দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তবু যদি একজন বা একটি কিছুকে বোঝায় তাহলে প্রোনাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে। দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, ওই রাম অ্যান্ড সাম যেরকম হলো, এখানেও দুটো নাউন থাকবে অ্যান্ড দিয়ে যুক্ত হবে, কিন্তু একজন কাউকে বোঝাবে, বিষয়টা বোঝো। তখন কিন্তু প্রোনাউন এবং ভার্বটা সিঙ্গুলার হবে। আমি বাক্য লিখেছি, সুনিতা মাই ফ্রেন্ড অ্যান্ড প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ ট্রাইং হার বেস্ট। দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, মাই ফ্রেন্ড অ্যান্ড প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। দেখো দুটো নাউন, মাই ফ্রেন্ড আর প্রিন্সিপাল, তবু ইজ হয়েছে হার হয়েছে, যে দুটোই হচ্ছে গিয়ে সিঙ্গুলার। কেন হলো? লজিক দিয়ে বুঝতে হবে। আমি এতক্ষণ কি শেখাচ্ছিলাম? দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে প্রোনাউন এবং ওয়ার্ড প্লুরাল হবে। এতক্ষণ তোমার ঠিকঠাক হলো, কিন্তু এই জায়গাটা হজম হচ্ছে না। এটা কি করে হয় স্যার? অনেক সময় হয়, একজন মানুষকে উদ্দেশ্য করে আমরা অনেক কথা বলি, বলি না? আহ, আমরা কোনো একজন বিখ্যাত মানুষকে নিয়ে বলি, আমি বাঙালির সব থেকে কাছের মানুষ, যাকে বাদ দিয়ে বাঙালির চলে না, সেই মানুষটির কথাই বলি, রবি ঠাকুর। সেই রবি ঠাকুরকে আমরা কত নামে ডাকি বলতো? বিশ্বকবি, গুরুদেব, কবি কুলপুরোহিত, প্রাণের কবি, বাংলা সাহিত্যের তুমি বলতে পারো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি। বহু কথা আমরা বলি একজনের জন্য। দেখো, মানুষ একটাই কিন্তু অনেকগুলো কথা বলছি। তুমি তোমার, আমি জাস্ট একটা খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি। অনেক কথা বলো তো, তোমার সব থেকে কাছের মানুষটা, যে প্রিয় মানুষটার সাথে তুমি যুক্ত আছো, তাকে তাকে নিয়ে অনেক কথা বলো, অনেক কথা, কিন্তু সেটা তার জন্যই বলো, হয় না? তার জন্যই বলো। অনেক কথা বলছো, অনেক ওয়ার্ড ব্যবহার করছো, কিন্তু সেটা একজন মানুষের জন্য। তো এই ক্ষেত্রে দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলেও যদি একজনকে বোঝায় তাহলেই সেটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার হবে। এখানে একটু লক্ষ্য করো কি বলেছে, সুনিতা আমার বন্ধু এবং কলেজের প্রিন্সিপাল, মানে একজনই, সুনিতাই। সুনিতাই আমার বন্ধু, আবার কলেজের প্রিন্সিপাল, ইজ ট্রাইং হার বেস্ট। তিনি তার সেরাটা দিচ্ছেন। আমি যদি আমাদের বাঙালির আরেকজন আইকনের কথা বলি, মিস্টার সৌরভ গাঙ্গুলি, তাকে আমি বলতে পারি ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, ফর্মার বিসিসিআই প্রেসিডেন্ট, রিয়েলিটি শো দাদাগিরি হোস্ট। আমি তো বলতে পারি, দেখো এতগুলো নাম বললাম, সবগুলোই কিন্তু একজন মানুষের জন্য। তো সেই ক্ষেত্রে এটা কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। সৌরভ গাঙ্গুলি দ্য ফর্মার, আমি হয়তো বললাম ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন অ্যান্ড ফর্মার বিসিসিআই প্রেসিডেন্ট অ্যান্ড হোস্ট অফ দাদাগিরি রিয়েলিটি শো, এতগুলো কথা বললাম, বাট ফর হুম অনলি ওয়ান পার্সন, হু ইজ সৌরভ গাঙ্গুলি। So the whole sentence or all the words are dedicated to that particular person, who is a single person. And that's why the pronoun and verb will be singular. Those are the basic rules. জায়গাটা বোঝা গেল? বিষয়টা বুঝতে পারলে যে নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে প্রোনাউন ভার্ব এগুলো সবই সিঙ্গুলার হবে। আশা করি জায়গাটা ক্লিয়ার করতে পারলে। আমরা চলে আসবো তারপরে 3 নম্বরে। দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলো, ওইখানেই যেটা শিখেছিলেন ওটারই এক্সটেন্ডেড আরেকটা অন্য রকমের, ওটারই একটা অন্য রকমের ইয়ে। দুটি নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে যদি আর্টিকেল দা কেবল প্রথম নাউনটির আগে বসে, বুঝতে হবে দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হবে, কিন্তু আর্টিকেলটা প্রথম নাউনের আগে বসবে, আর্টিকেল দাটা বা যে কোনো আর্টিকেল প্রথম নাউনের আগে বসবে, তাহলে ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার হবে। ওখানেই থাকো। দুটো নাউন, রাম শাম ওরকমই দুটো নাউন, ওই যে মাই ফ্রেন্ড প্রিন্সিপাল অফ দ্য কলেজ ওরকমই দুটো নাউন কি হচ্ছে অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে। কিন্তু একটা এখানে গল্প হচ্ছে আর্টিকেল দা বা যে কোনো আর্টিকেল থাকবে, আমি এখানে আর্টিকেল দা এর কথাই বলেছি, প্রথমটির আগে থাকবে, তাহলে ধরে নিতে হবে এটা সিঙ্গুলার। যেরকম আমি উদাহরণ দিয়েছি, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ইজ প্রমোটিং হিজ ফিল্ম। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, দেখো ডিরেক্টর একটা নাউন, প্রডিউসার একটা নাউন, দাটা আবার প্রথমে বসেছে। ইজ প্রমোটিং হিজ ফিল্ম, লজিক দিয়ে বোঝার চেষ্টা করো।
দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ইজ প্রমোটিং হিজ ফিল্ম, এখানে কি হচ্ছে, ডিরেক্টর যে, প্রডিউসার সে, একই লোক। অনেক সময় হয় সিনেমাতে যে ডিরেক্টর সেই প্রডিউসার। সঞ্জয় লীলা বনসালী আমরা সিনেমা দেখেছি, যে ডিরেক্টর রাজু হিরানি আমরা দেখেছি, ডিরেকশন দিয়েছেন, প্রডিউস করেছেন, হতে পারে আজকে আমরা সিনেমাতে দেখছি মিস্টার এসআর কে তার নিজের প্রোডাকশন থেকে তিনি সিনেমা বানাচ্ছেন, মিস্টার সলমান খান, মিস্টার অক্ষয় কুমার, তারা কি করছেন, নিজের প্রোডাকশন হাউস, সেখান থেকেই তারাই মেন লিড করছেন, লিডে মানে রোল করছেন, আবার তারাই প্রডিউস করছেন। তাহলে এখানে লিড অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার একজনই। তো এই ক্ষেত্রে আর্টিকেল দা কেবল প্রথম নাউনটার আগে বসবে। দা ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ইজ, তুমি কি করে বুঝলে? তোমার মনে হবে স্যার এখানে কেন আর হলো না, ডিরেক্টর আর প্রডিউসার দুজন আছে তো, কিন্তু দেখো আর্টিকেল দাটা তো প্রথমে রয়েছে, বিষয়টা বোঝো। এখানে দা মানেই পুরোটা, ডিরেক্টর প্রডিউসার পুরোটা, তো সেই জন্য এটা সিঙ্গুলার, তাই ইজ প্রমোটিং হিজ ফিল্ম হয়ে গেল। দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে যদি আর্টিকেল দুটো নাউনেরই আগে বসে, ভালো করে বুঝতে হবে, দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু আর্টিকেল দুটি নাউনের, এরপর ওটারই ক্রস, মানে ওটা যেটা শিখলে ওটা থেকে একটু সরে গিয়ে দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু আর্টিকেল দিটা দুটোর আগেই বসছে, দুটোর আগেই বসছে, ডিরেক্টরের আগে বসছে, প্রডিউসার, তখন ভেবে নিতে হবে এটা প্লুরাল। ওখানে যেরকম সিঙ্গুলার ভেবেছিলে, এখানে কি হয়ে গেল, প্লুরাল। জায়গাটা বোঝো, দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে যদি আর্টিকেল দা দুটো নাউনের আগেই বসে, ভার্ব এবং প্রোনাউন প্লুরাল হয়, দা ডিরেক্টর অ্যান্ড দা প্রডিউসার আর প্রমোটিং দেয়ার ফিল্ম। ওখানে ইজ আর হিজ হয়েছিল কেন, আর্টিকেল দাটা প্রথমে ছিল। দা ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার আর প্রমোটিং দেয়ার ফিল্ম, কেন এখানে যে ডিরেক্টর সে প্রডিউসার নয়, ডিরেক্টর আলাদা, প্রডিউসার আলাদা, কেন দুটো দিকেই দা দিয়েছো। সহজ ভাষায় বোঝো তো, তার জন্য আর আর দেয়ার, সহজ ভাষায় বোঝো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো তো। দা মানে একজন, আর দা দা, দা মানে একজন, দোয়াকারে দা একজন, দা দা অনেকজন, প্লুরাল, তাই প্লুরাল হচ্ছে, গল্প শেষ। এটা নিয়ে এত চাপ নেওয়ার কিচ্ছু নেই। দ মানে হচ্ছে সিঙ্গুলার, আর দা মানে প্লুরাল। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, এটা দেখে নাও। আবার বলছি, দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে যদি আর্টিকেলটা প্রথমটার আগে বসে, কেবল প্রথমটা, তোমার মনে একটা প্রশ্ন হতে পারে, স্যার কেন যদি মনে করুন প্রথমটাই বসলো না, তারপরে দ্বিতীয়টাতে বসলো, তাহলে কি হবে? না, এরকম হয় না, হলে প্রথমটাতে বসবে, না হলে দুটোতেই বসবে, এইটা চালু আছে, এইটা হয়। সেই ক্ষেত্রে কি হবে আমি এটা বলে দিলাম, এটা বুঝে নাও, আসে পরীক্ষাতে আসে। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ, এই পুরো চ্যাপ্টারের মধ্যে যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে চাও, মানে বারবার যে কোয়েশ্চেনটা বা যে রুলটা পরীক্ষাতে আসে, সেটা এটা তার মধ্যে একটা। বিভিন্ন প্রাইমারি পরীক্ষা থেকে শুরু করে এসএসসি ব্যাংকিং এর এক্সাম থেকে শুরু করে সিজিএল, সিএইচএসএল, পিএসসি, এসএসসি, পুলিশ, আর্মি, জিডি, সমস্ত এক্সামে এই প্রশ্ন এসছে, এরর ডিটেকশনে এসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এসেছে, মাথায় রাখতে হবে। কি বলেছে, দুটো সাবজেক্ট, দুটো সাবজেক্ট, দুটো নাউন হতে পারে, দুটো প্রোনাউন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যদি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, বিসাইডস, নো লেস দেন, বাট, লাইক, আনলাইক, অ্যাকম্প্যানিড বাই, অ্যান্ড নট দিয়ে যুক্ত থাকে, ভার্ব এবং প্রোনাউন ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে যে চ্যাপ্টারটা আছে, তার একটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা প্রোনাউনের যেরকম রুলস, একই রকম ভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে SVA, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই বলে একটা চ্যাপ্টার আছে, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমি এখানে করাবো। তো তার একটা গুরুত্বপূর্ণ রুলস খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে, কারণ এগুলো কনসেপচুয়াল বিষয়। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, দেন নেভার এভার ইউ উইল ফরগেট ইট, কোনোদিন এটা ভুলবে না। But if there is any problem in your understanding, then question may come in different way and you will feel that this question is a very complex question or difficult question. ব্যাপারটা বোঝো, চাপ নেওয়ার মতো কিছু নেই, খুব সহজ পাতি বাংলায় তোমার আমার চারপাশের পৃথিবী থেকে, চারপাশের সমাজ থেকে, জীবন থেকে তুলে আমি উদাহরণগুলো দেব, যেটাতে তুমি অবশ্যই নিজেকে রিলেট করতে পারবে এবং তুমি বুঝতে পারবে। কি বলেছি, দুটো সাবজেক্ট, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, বিসাইডস, নো লেস দেন, বাট, লাইক, আনলাইক, অ্যাকম্পেনিড বাই, নট দিয়ে যুক্ত থাকে। দুটো সাবজেক্ট, রাম অ্যান্ড সাম, এখানে অ্যান্ড না থেকে রাম উইথ সাম থাকলো, বা রাম উইথ হিজ ব্রাদার্স থাকলো, তাহলে ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী যাবে।
এইগুলো উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো মানে কি? উইথ মানে সাথে, টুগেদার উইথ মানুষ সাথে, অ্যালং উইথ মানুষ সাথে, অ্যাজ ওয়েল এজ মানে সাথে সাথে, ইন অ্যাডিশন টু মানে যুক্ত হয়ে, বিসাইডস মানে ছাড়াও, নো লেস দেন মানে কোনো অংশে কম নয়, বাট মানে অনলি, কিন্তু লাইক হচ্ছে গিয়ে মানে যেমন, আনলাইক মানে ওর মতো নয়, অ্যাকম্পেনিড বাই মানে একই সাথে, অ্যান্ড নট মানে এবং নয়, এগুলো দিয়ে যদি যুক্ত থাকে দুটো সাবজেক্ট, তাহলে ভার্ব এবং প্রোনাউন কি হবে? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসবে। আমি একটা উদাহরণ দিয়েছি। কি উদাহরণ? দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস। দেখো, দ্য হেডমাস্টার একটা সাবজেক্ট, হিজ কলিগস আর একটা সাবজেক্ট, উইথ মাঝে আছে, তাই কি ভার্বটা কি হয়ে গেল? ইজ হয়ে গেল, ডুইং হিজ ডিউটি, প্রোনাউনটা হিজ হয়ে গেল। কেন হল? দেখো, হেডমাস্টারটা সিঙ্গুলার, এখানে কলিগসটা প্লুরাল, কিন্তু হেডমাস্টারটা সিঙ্গুলার। কেন? প্রথম সাবজেক্ট অনুযায়ী, অলরেডি তুমি জেনে গেছো দ্য হেডমাস্টার প্রথম সাবজেক্ট অনুযায়ী, তো এখানে 100% কি হবে? এটা অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, তাই ইজ ডুইং হিজ বেস্ট হয়ে গেল। এখানে কলিগস কিন্তু মানে হেডমাস্টার তার সহকারীদের সাথে তার ডিউটি করছেন, এখানে সহকারীটা প্লুরাল কিন্তু হেডমাস্টারটা সিঙ্গুলার, তাই এটা সিঙ্গুলারই থাকলো। আমি বোঝাতে পারলাম? আই নো লেস দেন সি, তোমার মনে হবে সি এর পরে একটা ড্যাশ থাকবে, সি এর পরে অ্যাম কখনো হয়? আই এর পরে অ্যাম হয়, সি এর পরে আবার অ্যাম হয়, কিন্তু এখানে হচ্ছে। কেন হচ্ছে? এই যে নো লেস দেন আছে, তাই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসছে। আই নো লেস দেন অ্যাম, সি অ্যাম, সি এর পরে অ্যাম বসছে কেন? আই এর জন্য। তুমি শিখে নিয়েছো নো লেস দেন দিয়ে যদি দুটো সাবজেক্ট থাকে, আই আর সি, প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে ভার্ব, তাই আই এর পরে অ্যাম বসে, তাই অ্যাম বসবে। আমি এক্সাম্পলটাকে অ্যানালাইজ করলাম, এবার গল্প দিয়ে বোঝো। এই যে যে কথাগুলো আছে এগুলো মানে মোটামুটি সাথে, দেখবে সাথে যদি কোথাও ব্যবহার হয় তখন প্রথমে যে লোকটা থাকে বা যে মানুষটি থাকে, যে ব্যক্তি থাকে, তার উপরেই ফোকাসটা থাকে। সিনেমাতে, আমি এখানে কাউকে ছোট করছি না, বোঝানোর জন্য বলছি, খারাপভাবে কেউ নিও না, প্রত্যেকের ইম্পর্টেন্স রয়েছে। এই পৃথিবীতে কেউ মানে যে হচ্ছে অযাচিত নয়, প্রত্যেকের এই পৃথিবীতে যে এসেছে তার ইম্পর্টেন্স রয়েছে, তার রোল রয়েছে। হতে পারে যাকে আমি ভাবছি, হেমর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানই হতে হবে তাহাদের সবারই সমান। আজকে আমরা যাকে হয়তো গুরুত্ব দিচ্ছি না, একদিন সেই পৃথিবীকে, আজকে সে পৃথিবীকে পথ দেখাবে। আজকে যদি তুমি আমাদের পলিটিক্যাল ফিগারদের কথা বলো, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীর কথা ভাবো, তারা কোন জায়গা থেকে উঠে এসেছেন, তাদের লড়াইয়ের পথটা দেখো, কোথা থেকে কোথায় এসেছেন। তাহলে তুমি কাউকে ছোট, কাউকে অযাচিত ভাবার কোনো প্রয়োজন নেই। এরকম উদাহরণ পৃথিবীর ইতিহাসে অনেক অনেক পাবে, যারা একদম কিছু নেই থেকে সব পেয়েছির জায়গায়, সব কিছুর জায়গায় পৌঁছেছেন। তো চলো ব্যাক টু টপিক। দুটো সাবজেক্ট এগুলো দিয়ে যুক্ত থাকছে, এগুলো মোটামুটি এই যে কানেকশন গুলো দিয়েছে এগুলো সবগুলো মানে সাথে, এরকম ধরো সাথে, একটু বোঝো তো, জায়গাটা একটু বোঝো। তাহলে আমি কি বললাম, যে যদি কারোর সাথে হয় তাহলে প্রথমে যে থাকবে তার উপরে গুরুত্বটা বেশি যায়। বিষয়টা কেমন? একটা উদাহরণ দিই। সিনেমাতে দেখবে যে হিরো আর হিরোইন থাকে, থাকে তো, হিরো আর হিরোইন, অনেক সময় নাচের দৃশ্য হয়, ড্যান্স। সেই নাচের দৃশ্যে কি হয়, হিরোর পিছনে দেখবে কিছু কোরাস ডান্সার, 15টা 20টা এরকম, হিরোর পিছনে 20টা ছেলে নাচছে, হিরোইনের পিছনেও প্রায় 15টা 20টি মেয়ে নাচছে। নাচের যে সিনটা হয় একটা দারুণ, হয়তো ন্যাচারাল বিউটিফুল জায়গাতে, একটা সিনিক বিউটি যেখানে আছে, সেখানে এই নাচের শ্যুটটা কমপ্লিট হলো। তো হিরো নাচছে, পিছনে 20টা ছেলে নাচছে, হিরোইন নাচছে, পিছনে 20টা মেয়ে নাচছে। দেখবে ড্রেসগুলো আলাদা থাকে, যারা কোরাস তাদের একটা সেম কালার থাকে, হিরোর ড্রেসটা আলাদা থাকবে, কোরিক যারা কোরাস ডান্সার আছে তাদের ড্রেস আলাদা, হিরোইন যে তার ড্রেসটা আলাদা থাকে। বলো তো এখানে কার সাথে কে নাচছে? হিরোর সাথে পিছনে ছেলেগুলো নাচছে, হিরোইনের সাথে পিছনে মেয়েগুলো নাচছে। ফোকাসটা কার দিকে যায়? অবশ্যই হিরোর দিকে, হচ্ছে না? কারণ মেন ফোকাস যে সে সামনে আছে। একই রকম ভাবে এগুলো দিয়ে যখন যুক্ত থাকছে এই ওয়ার্ডগুলো, যেগুলো মানে সাথে, ফোকাস কিন্তু ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে, কখনোই পরের গুলো নিয়ে নয়। মা তার বাচ্চাকে নিয়ে বাসে করে কোথাও যাচ্ছে না, টিকিটটা কার কাটলেই হয়? মায়ের কাটলেই হয়, না বাচ্চার কাটতে হয়? তার জন্য মায়েরটা ফ্রি না, মা যাচ্ছেন, মায়ের সাথে বাচ্চাটা যাচ্ছে, তাই বাচ্চাটা ফ্রি। মন্ত্রী আসছে, তার পিছনে তারা অনেক দেখবে ডিসাইপলস, অনুগামী যাকে বলতে পারো, তারা আসছে। সম্মান আতিথেয়তা কে সব থেকে বেশি পাচ্ছে? মন্ত্রী। ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, মন্ত্রীকে নিয়ে আসছে। কিন্তু পিছনে তার যে সাকরেত বা তার যে লোকগুলো, তারা কিন্তু অতটা
ফোকাস পাচ্ছে না, হচ্ছে না? তাহলে একই রকম ভাবে দুটো সাবজেক্ট যখন এই ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত থাকবে তখন ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। The headmaster along with his colleagues is doing his duty. আবার বলছি দ্য হেডমাস্টার অ্যালং, এখানে হেডমাস্টার সিঙ্গুলার কিন্তু কলিগস প্লুরাল, কিন্তু তুমি অলরেডি জানো উইথ আছে, অ্যালং উইথ আছে, তাই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী তাই ইজ আর হিজ, ইজ অবশ্যই সিঙ্গুলার, হিজেও সিঙ্গুলার। স্যার প্লুরাল হলে কি হতো, আর দেয়ার হতো, সেটা হলো না। আই নো লেস দেন সি অ্যাম টু, এটা পড়েছে, এসএসসিতে পড়েছে, স্ট্যান্ডার্ড এক্সামে পড়েছে। আই নো লেস দেন সি ড্যাশ টু বি ব্লেমড, এটা কারো মনে হবে না যে সি এর পরে অ্যাম হবে, কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? সি এর পরে, এটা তোমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি সি এর পরে হচ্ছে, অ্যাকচুয়ালি সি এর পরে না, এটা আই এর জন্য হচ্ছে। তার জন্য আই নো লেস দেন সি অ্যাম টু বি ব্লেমড হচ্ছে, মাথায় রাখো, খুব গুরুত্বপূর্ণ রুলস। বিভিন্ন পরীক্ষাতে বারবার তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, যে কোনো বই, এখান থেকে প্রশ্ন এসছে, এরর ডিরেকশন এসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসছে। ঠিক তারপরে রুলস, ওটারই আরেকটা অন্য ভার্সন, মানে ওরকমই দুটো সাবজেক্ট যদি অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, নানবার দিয়ে যুক্ত থাকে, তাহলে ভার্ব এবং প্রোনাউন সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসে, বুঝতে হবে। দুটো সাবজেক্ট যদি অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, নানবার দিয়ে যুক্ত হয়, তাহলে ভার্ব এবং প্রোনাউন সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। ওখানে ফার্স্ট সাবজেক্ট বসিয়েছিলাম উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, নো লেস দেন, লাইক, আনলাইক, বাট, এগুলো দিয়ে যদি যুক্ত থাকতো। এখানে গল্পটা অন্য, অর মানে অথবা, আইদার অর হয় এটা বা ওটা, নাইদার নর এটাও নয় ওটাও নয়, নট অনলি বাট অলসো শুধু এটাই নয় ওটাও, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে, এটা দিয়ে যদি বসে। দেখো উদাহরণে বুঝতে পারবে, রাজিয়া অর হার ব্রাদার্স আর অ্যাটেন্ডিং দেয়ার ডিউটি, হয় রাজিয়া বা তার ভাইয়েরা, দেখো আর হয়েছে কেন, এই যে মাঝে অর আছে বলে, সেকেন্ড সাবজেক্ট, না কোন দুটো সাবজেক্ট, রাজিয়া আর হার ব্রাদার্স, রাজিয়াটা সিঙ্গুলার, হার ব্রাদার্সটা প্লুরাল, তার ব্রাদার্স আর বসেছে, অ্যাটেন্ডিং দেয়ার ডিউটি হয়েছে, তাদের ডিউটি, তাদের হয়েছে না, তাহলে অ্যাটেন্ডিং দেয়ার ডিউটি, তাই এটা প্লুরাল হয়েছে। নাইদার দ্য গুরু নর হিজ ডিসাইপলস ওয়ের অ্যারেস্টেড, নাইদার দ্য গুরু, গুরু অবশ্যই সিঙ্গুলার, কিন্তু হিজ ডিসাইপল শুধুমাত্র গুরু নয়, মানে গুরুও অ্যারেস্ট হয়নি, তার ভক্তরাও অ্যারেস্ট হয়নি, মানে তার ইয়েরা, অনুগামীরা, তাহলে গুরু হিজ ডিসাইপল, দেখো হিজ ডিসাইপলটা সেকেন্ড সাবজেক্ট, তাই ওয়ের বসেছে, বিষয়টা বুঝতে পারলে? ওখানে যেমন আমি উইথ, টুগেদার উইথ দিয়ে হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী, এখানে অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, এখানে রাজিয়া আর ব্রাদার্স প্লুরাল, তাই আর দেয়ার হলো, জাস্ট ওটারই একটা ডাইকোটমি বা বৈপরীত্য, ঠিক ওটার উল্টোটা, বিষয় বোঝো। আমি আশা করি জায়গাটা তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি বা বোঝাতে পারছি। জায়গা খুব সাধারণ, খুব সাধারণ বিষয়, অত চাপ নেওয়ার কিচ্ছু নেই। কি বলেছি, দুটো সাবজেক্ট এই ওয়ার্ডগুলো দিয়ে, এগুলো মানে হয় এ বা ও। এবার এখানে একটা সাধারণ গল্প দিয়ে বোঝাই, অনেক সময় দেখবে যখন চয়েস হয় না, তখন প্রথমটার থেকে দ্বিতীয়টার গুরুত্ব বেশি চলে আসে, প্রথমটার থেকে দ্বিতীয়টা, যেমন চয়েস, চয়েস হয় হয় এটা বা ওটা, শুধু এটাই নয় ওটাও হয় না। মনে করো তোমার বাড়িতে একটা নিমন্ত্রণ, হয় এ যাবে বা ও যাবে, এবারে যখন প্রথম লোকটা নেই, সে কোনো মতেই যেতে পারছে না, তাহলে কিন্তু দ্বিতীয় লোকটার উপরে গুরুত্বটা বেশি। রিজার্ভ বেঞ্চ কেন রাখা হয়, মনে করো আমার যে 11 জনের যে স্কোয়াড খেলছে, সেখানে একটা প্রবলেম হয়ে গেছে, কোনো একটা চোট হয়ে গেছে কোনো একটা বোলার বা ব্যাটসম্যান, আমি রিজার্ভ বেঞ্চ থেকে নিচ্ছি, এবার রিজার্ভ বেঞ্চটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওইখানে ওর চোট হতে পারে, ওটা আমি ধরে নিয়েছিলাম যে হতে পারে, হয়েও যেতে পারে, চোট হয়ে যেতে পারে, বলা যাবে না, কিন্তু ওখানে রিজার্ভ বেঞ্চ যে সেকেন্ড, যাকে আমি ওখানে সাবস্টিটিউট হিসেবে খেলাচ্ছি পরিবর্তে, সে কিন্তু খুব ভাইটাল, হচ্ছে না। আমি সহজ ভাষায় বলছি, কোনো একটা জিনিসের প্রোডাক্টে দেখবে যদি কোনো গিফট দেয়, ওই যে নট অনলি বাট অলসো দিয়ে বোঝায়, কোনো একটা গিফট দেয়, আমরা অনেক সময় গিফটটাকে দেখে আমরা ওই প্রোডাক্টটা কিনি। আমি জাস্ট জোকিংলি বলছি, খারাপভাবে নিও না। এই যে ডিটারজেন্ট পাউডার বিভিন্ন থাকে, তার মধ্যে গিফট থাকে, অনেক সময় দেখবে তার ওই প্যাকেটটার উপর একটা গাড়ির ছবি দেওয়া আছে, ওই যে গিফট পাবো সেই জন্য মানে আমি খুব একদম এক্সাইটেড হয়ে চলে গেলাম দোকানে, গিয়ে আমার ডিটারজেন্ট দিই, ওই যে গিফটটা, দেখো দ্বিতীয় জিনিসটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করলো, যেটা মেন সেটা অত গুরুত্ব পেলো না, ওই গিফটটার জন্য দিয়ে হয়তো আমি গাড়ির বদলে চিরুনি পেলাম, হতে পারে, বা বাসন মাজা সাবান পেলাম, আমি ছোট করছি না, সবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার এক্সপেকটেশন কোথায় ছিল, আমি পেলাম কি, ভাবো। আমার বলার বিষয়টা হচ্ছে, হ্যাঁ এই ক্ষেত্রে জায়গাটা বুঝতে হবে,
জায়গাটা বুঝতে হবে যে অনেক সময় প্রথমটার থেকে দ্বিতীয়টার গুরুত্ব বেশি। এই ক্ষেত্রে তাহলে ওয়ার্ডগুলো দেখে নিতে হবে, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, নট বাট, এগুলো দিয়ে যদি যুক্ত থাকে ভার্ব এবং প্রোনাউন দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী যাবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট রুলস, এটাও গুরুত্বপূর্ণ, রিসেন্ট বিভিন্ন পরীক্ষাতে আসছে। কিছু ওয়ার্ডের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রিফ্লেক্সিভ মনে আছে? মনে আছে তো? কোনগুলো রিফ্লেক্সিভ? সেই যে সেলফ ওয়ার্ডগুলো, যেটা সাবজেক্ট সেটাই অবজেক্ট, এটাকে তো রিফ্লেক্সিভ বলে। কিছু ওয়ার্ডের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যদি এই ভার্বগুলোর সাথে কোনো অন্য অবজেক্ট না থাকে তাহলে কিন্তু অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, মাথায় রাখতে হবে। এমন কিছু ওয়ার্ড আছে যাদের পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। কেমন? যেমন হচ্ছে অ্যাকুইট, একটু ভালো করে বুঝে নাও। এমন কিছু ওয়ার্ড আছে যাদের পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমি বলে দিলাম, সেলফ ওয়ার্ডগুলো। যেমন হচ্ছে অ্যাকুইট, অ্যাভেল, রিকনসাইল, অ্যামিউজ, রিজাইন, অ্যাভেঞ্জ, অ্যাডাপ্ট, এনজয়, প্রাইড, অ্যাডজাস্ট, অ্যাপ্লাই, অ্যাবসেন্ট। আমরা প্রত্যেকে জানি অ্যাকুইটেড বলে না, মুক্ত করা, যারে পাখি যা, উঠতে দিলাম তোকে, এক্সোনারেট। অ্যাভেল মানে পেরে ওঠা, রিকনসাইল আবার পুনরায় তাদেরকে এক কাছে নিয়ে আসা, অ্যামিউজ আনন্দ, রিজাইন ছেড়ে দেওয়া, অ্যাভেঞ্জ একটা প্রতিবাদ বা যেটা প্রতিশোধ বলে, অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া, এনজয় খুব আনন্দ ফুর্তি করা, প্রাইড অহংকার, অ্যাডজাস্ট এগুলো কিন্তু ভার্ব। অ্যাডজাস্ট নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, অ্যাপ্লাই কোনো জায়গায় দরখাস্ত করা বা কিছু ইয়ে করা, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। এই ওয়ার্ডগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। এই ওয়ার্ডগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, মাথায় রাখতে হবে। দে এনজয়েড দেমসেলস, দে এনজয়েড দেমসেলস। দেখো দে এনজয়েড দেমসেলস, কেন এনজয় দেমসেলস পায়? এবার তুমি বলো স্যার এটা সব ক্ষেত্রে কি? না, যখন অবজেক্ট নেই শুধু দে এনজয়েড থাকলো হবে না, দে এনজয়েড দেমসেলস দিতেই হবে। কিন্তু যদি বলা হয় দে এনজয়েড দ্য পার্টি, তখন দেমসেলস না দিলেও চলবে। জায়গাটা বুঝো, এখানে অবজেক্ট নেই, শুধু হি অ্যাবসেন্টেড হিমসেলফ। এইগুলো এনজয়ের ক্ষেত্রে আমি জায়গাটা বললাম, অ্যাবসেন্টের ক্ষেত্রে সচরাচর এটা বসেই, ঠিক আছে, কারণ অ্যাবসেন্টের অবজেক্ট ওইভাবে হয় না। হ্যাঁ, অ্যাবসেন্টের ক্ষেত্রে, এনজয়ের ক্ষেত্রে এটা হয়, বাকি ওয়ার্ডগুলোর সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবেই, তাই এটা পরীক্ষাতে আসে। একটু মনে রেখে দাও, ওয়ার্ডগুলো বারবার দেখে নাও যে এগুলোর ক্ষেত্রে অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন মানে যেগুলো সেলফ ওয়ার্ড। আমি রিফ্লেক্সিভ প্রোনাউনের লিস্টটাও তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি, যদি ভুলে গেছো আরেকবার দেখে নাও, একবার দেখে নাও ব্যাক করে, 100% তোমরা ইয়ে করতে পারবে। আমি একটু বলে রাখি, ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাবে। আবার বলছি, ক্লাসগুলো কেমন লাগছে সেটা তোমরা জানাবে, কেন তোমাদের কথাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি বলবে স্যার একটা ছোট্ট কমেন্ট কি যায় আসে, আমার কমেন্টই কেন প্রয়োজন? প্রত্যেকের প্রয়োজন। তুমি যে ভিডিওটা দেখলে, ক্লাসটা দেখলে, তোমার কি ফিডব্যাক, এটা ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে জানো যে এখানে মানে পাওয়া বলতে, এটা চাওয়া পাওয়ার পৃথিবী নয়, তবু এখানে পাওয়া বলতে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। যদি আমার এই ক্লাসগুলো থেকে তুমি কোনোভাবে উপকৃত হও, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, এটাই আমার কাছে অনেক বড় উল্লাস। আমার ক্লাসগুলো থেকে তুমি পরীক্ষাতে কোনো একটা ইয়ে এক্সাম করে আসতে পেরেছো, আনসার করে আসতে পেরেছো, বা ইয়ে করেছো। আজকে যখন স্টুডেন্টরা আসে বলে তারা, স্যার আপনার এ থেকে কমন পেয়েছি, বা আমি চাকরিটা পেয়েছি, ফোন আসছে বিভিন্ন পরীক্ষাতে, তখন খুব ভালো লাগে। সৃষ্টি সুখের উল্লাস। তুমি আলাদা মানুষ, আমি আলাদা মানুষ, হয়তো কোনোদিন আর আমাকে তোমার প্রয়োজন পড়বে না, তবু কোনোদিন তোমার ওই আলোর পথের যাত্রায় আমি হয়তো পাশে ছিলাম, সাথে ছিলাম, তোমার পিছনে হলেও ছিলাম, সেটা ভাবলেই মনে অনেকটা আনন্দ দেয়। তাই বলবো, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ অবশ্যই প্রতি মুহূর্তে প্রয়োজন। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে ক্লাসগুলো। কোনো যদি তোমাদের সাজেশনস থাকে সেটা অবশ্যই বলবে, কারণ তোমাদের জন্য সবকিছু। তোমরা যেটা বলবে সেটাই হবে, সেটাই আলটিমেট। আমি এখানে কেউ নই, আমি হেল্পার, তুমি ড্রাইভার, তুমি ড্রাইভিং সিটে আছো, তুমি যেটা বলবে সেটাই আমি করব। তোমার যেটাতে ভালো হবে, আমার ক্লাস, আমার চ্যানেল সেদিকেই যাবে, সেই পথ দিয়েই যাবে। এটুকুই বলার। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ক্লাসটা জুড়ে থাকার জন্য, আমাকে এতটা সময় জুড়ে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।